আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। আজারবাইজানে কপ সম্মেলনে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কাজ চালিয়ে যাওয়ার আহ্বান। আজকের চলতি সেশনেই ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কারা রাজনীতি করবে কারা করবে না নির্বাচনের সিদ্ধান্ত নেবে জনগণ, বললেন মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করতে ষড়যন্ত্রের অভিযোগ ফারুকের। একযুগে রেলওয়ে 17,000 কোটি টাকা লোকসান। বেসরকারি 37 ট্রেনের 32টি পরিচালনা করছেন সাবেক ছাত্রলীগ নেতা। আয় বাড়াতে নতুন খাত সৃষ্টির তাগিদ। লসের পরিমাণ কমিয়ে আনা, লাভের পরিমাণ বাড়াতে গেলে প্রথম যে জিনিসটা রেলকে করতে হবে, দুর্নীতির ফাঁক ফোকর সব বন্ধ করতে, সাথে পরিবহনকে বাড়াতে হবে। পলিথিন ব্যাগ উৎপাদন বন্ধে আজিমপুর, চকবাজার সহ বিভিন্ন এলাকায় যৌথ অভিযান। একাধিক কারখানা সিলগালা। ট্রাম্প শাসনামলে অভিবাসন ও রেমিটেন্স আয়ে বিপাকে পড়তে পারে বাংলাদেশ, আশঙ্কা বিশ্লেষকদের। ব্যবসার উন্নত পরিবেশ নিশ্চিতের পরামর্শ। মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী রয়েছেন, তাদের উপরে এটা একটা চাপ ঘটতে পারে। ওভারঅলই হয়তো বৈশ্বিক জায়গা থেকেই নিজ দেশে ফেরত পাঠানোর একটা উদ্যোগ শুরু হতে পারে। আমাদের তো একটা কমিটমেন্ট থাকে যে আমরা কিছু শিপমেন্ট করব। এর মধ্যে যদি দেখা যায় যে আমরা কাজ করতে পারছি না, তখন কিন্তু আসলে ওই প্রোডাকশন শিডিউলটা ঠিক রাখা সম্ভব হয় না। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরও খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। COP29 জলবায়ু সম্মেলনে আজ বক্তব্য রাখবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় দুপুর 1:30টা থেকে 3টার মধ্যে বক্তব্য রাখবেন তিনি। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ যে ক্ষতির সম্মুখীন হচ্ছে সেই বিষয়গুলো তুলে ধরবেন বিশ্ববাসীর কাছে। এছাড়া বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশ যে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে সেটিও তুলে ধরবেন। বৃহস্পতিবার পর্যন্ত আজারবাইজানে রাষ্ট্রীয় সফর করবেন তিনি। এর আগে জলবায়ু সম্মেলনে অংশ নিতে সোমবার ভোরে প্রধান উপদেষ্টা এবং তার সফর সঙ্গীরা আজারবাইজানের রাজধানীতে অবতরণ করেন। COP29 জলবায়ু সম্মেলন কাভার করতে আজারবাইজানের রাজধানী বাকুতে রয়েছেন সহকর্মী মাহফুজ মিশু। সরাসরি যাব তার কাছে। মিশু, ডক্টর ইউনূসের তো আজকে সরকার প্রধান হিসেবে বক্তব্য রাখবার কথা আছে, সেখানে কি অবস্থান তুলে ধরবেন তিনি? বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন আমাদের। সকাল 9:30 থেকে 11:30 এই সময়টা এখানকার সময় হিসেবে, অর্থাৎ বাংলাদেশ সময় 1:30টা পর্যন্ত বিভিন্ন দেশের সরকার প্রধান, বিশেষ করে যারা প্রধানমন্ত্রী অথবা প্রধানমন্ত্রী পদমর্যাদা, তারা আজকে বক্তব্য রাখার কথা। সেই নির্ধারিত শিডিউল অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের শিডিউল হচ্ছে 11টার পরপরই, অর্থাৎ বাংলাদেশ সময় 1টার পরপরই তিনি তার বক্তব্য রাখবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস গতকালকে তার টিম এবং তার সঙ্গে কথা বলে আমাদের যেমনটা মনে হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবার মূলত গুরুত্ব দিতে যাচ্ছেন যে জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতির যে জায়গা, সেই ক্ষতির তিনি কারণটি অনুসন্ধান করেছেন এবং নোবেলজয়ী এই ডক্টর মোহাম্মদ ইউনূস মনে করেন যে পশ্চিমাদের যে ভোগবাদিতা বা উন্নত রাষ্ট্রের যে ভোগবাদিতা বা লাইফ স্টাইল, সেটি জলবায়ু পরিবর্তনের ক্ষতিকে অনেক বেশি ত্বরান্বিত করছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের পক্ষে যে অবস্থান তুলে ধরবেন সেটি হচ্ছে এই ভোগবাদিতার যে জীবন এবং বিলাসী যে জীবন, সেটি যদি দীর্ঘমেয়াদে পরিহার না করা যায়, তাহলে হয়তো জলবায়ু পরিবর্তনের যে ক্ষতিকর অভিঘাত বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশকে মোকাবিলা করতে হচ্ছে সেটি অব্যাহত থাকবে। তাই টেকসই সমাধান হিসেবে তিনি এই ভোগবাদিতা কিভাবে পরিহার করা যায়, বিশেষ করে শিল্পোন্নত দেশগুলোতে, তার দিকে নজর দিতে বিশ্ববাসীকে আহ্বান জানাবেন। দ্বিতীয় যে বিষয়টি বাংলাদেশ এবার গুরুত্ব দিচ্ছে সেটি হচ্ছে যে জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য নানা রকম তহবিলের কথা বলা হয়, কিন্তু সেটি আসলে কাজের কাজ হয় না। সেটির ফর্মুলা কি, সেটি কিভাবে আসবে, সেটি কি গ্র্যান্ট আকারে আসবে নাকি সেটি
ঋণ আকারে আসবে, সেসব বিষয় নিয়ে নানা বিতর্ক রয়েছে। এবারের এই সম্মেলন থেকে জলবায়ু অর্থ তহবিলের সহায়তা সেটির একটি কার্যকর সংজ্ঞা চাইবে বাংলাদেশ। পাশাপাশি এই ক্ষতিগ্রস্ত দেশগুলোকে কি পরিমাণ ক্ষতির পরিমাণ সেটি নির্ধারণ করা হয়েছে। সেটি ধরেন যদি বাংলাদেশের ক্ষেত্রে হয় তাহলে বছরে প্রায় $12 বিলিয়ন মতো ক্ষতি হয়, বাংলাদেশ প্রায় $2.5 থেকে $3 বিলিয়ন মতো। তাইলে এই যে বাকি $8.5-9 বিলিয়ন কোথা থেকে আসবে, কবে আসবে, কি ফরম্যাটে আসবে, সেই বিষয়গুলোর একটি চূড়ান্ত ঘোষণা বাংলাদেশ এবার চাইবে। পাশাপাশি এটি যেহেতু একটি বৈশ্বিক সমস্যা, এর জন্য যে দেশগুলো অধিক পরিমাণ কার্বন নিঃসরণ করে ধনী দেশগুলো, তাদেরকে আগে দায় স্বীকার করতে হবে। সেই দায় স্বীকারের বিষয়গুলোর উপর বাংলাদেশ এবার গুরুত্ব দিবে বলে আমরা ধারণা করছি। তো প্রফেসর ইউনূসের বক্তব্য আমরা ধারণা করছি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। সেটা শুরু হলে আমরা আপনাদেরকে আরো বিস্তারিত বলতে পারবো। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ মিশু আপনাকে। আবারও বিশ্বকে জলবায়ু পরিবর্তনজনিত বিপর্যয়ের বিষয়ে সতর্ক করলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। মঙ্গলবার COP29 সম্মেলনে দেয়া ভাষণে এই সতর্কবার্তা দেন তিনি। একই সঙ্গে বিপর্যয় রোধে পুরো বিশ্বকে একসাথে কাজ করার আহ্বানও জানান জাতিসংঘ মহাসচিব। এবারের সম্মেলন জলবায়ু খাতে অর্থায়নের পথে যত প্রতিবন্ধকতা আছে তা দূর করবে। উন্নয়নশীল দেশগুলোকে বাকু থেকে খালি হাতে ফিরতে দেয়া যাবে না। অবশ্যই একটি চুক্তি দরকার এবং আমি নিশ্চিত এবার তা হবেই। এই মুহূর্তে আমাদের নতুন একটি আর্থিক লক্ষ্য প্রয়োজন। দর্শক, আমার আর এক সহকর্মী আজারবাইজানের বাকুতে রয়েছে এই জলবায়ু সম্মেলন কভার করতে, আহমেদ রেজা। এবার একটু যাচ্ছি তার কাছে। রেজা, এবারের জলবায়ু সম্মেলনকে বলা হচ্ছে ফিন্যান্স কপ, কেন বলা হচ্ছে একটু জানাবেন আমাদের? এবারের কপটি আসলে নানা জায়গা থেকে বলা হচ্ছে যে এবারের কপ মূলত হচ্ছে যে জলবায়ু অর্থনীতিতে ফোকাস করে সেই কপটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেই 29তম জলবায়ু সম্মেলনে বাংলাদেশের সরকার প্রধান হিসেবে প্রথমবারের মতো যুক্ত হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ফলে তিনি তার বক্তব্যে সবসময় যেমন 3-0 নিয়ে কথা বলেন, সেই 3-0-এর মধ্যে একটি হচ্ছে যে কার্বন নিঃসরণ 0 পর্যায়ে নিয়ে আসতে হবে। সেই বার্তাটি তিনি আসলে দিতে চান। বৈশ্বিকভাবে মূলত এই জলবায়ু সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে বিশ্ব নেতাদের সাথে তিনি সেই তার যে ভিশন 3-0 সেটি আসলে তিনি সম্পন্ন করতে চান এবং সেটি নিয়ে গতকালকে থেকে আসার পর থেকে কিন্তু বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে এবং আজকেও কিন্তু তার যে ব্যস্ত শিডিউল রয়েছে সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সাথেও তার আসলে দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে। একই সাথে তিনি কিন্তু আজকে জিসি এর অর্থাৎ বিকেলবেলা জিসি এর আয়োজনে মূলত সেখানে ইউথদের সাথে কথা বলবেন। সেখানে বৈশ্বিক প্রেক্ষাপটকে জলবায়ু সংকটকে আরো কতটা গুরুত্বপূর্ণ করা যায় সেটি নিয়ে মূলত তিনি আলোচনা করবেন। সেই দুটি জায়গা থেকে কিন্তু আজকের যে কার্যক্রমটি সেটি প্রাধান্য পাচ্ছে। তবে এবারে জলবায়ু সম্মেলনে কিন্তু যে জলবায়ু অর্থনীতি সেটি নিশ্চিত করা খুব জরুরি এবং সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো বিশ্ব নেতারা যারা রয়েছেন তারা আসলে তাদের ভোকালটি, তাদের ভয়েস একটু বেশি রেজ করবেন। কারণ একটি জায়গা থেকে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বাংলাদেশের মতো বাংলাদেশের মতো যে সংকটাপূর্ণ দেশগুলো রয়েছে যেগুলো জলবায়ু সংকটের কারণে, যে জলবায়ু প্রভাবের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের আসলে ক্ষতিপূরণটা দিতে হবে। তাদের যে লস অ্যান্ড ড্যামেজ গত 28তম জলবায়ু সম্মেলনে যেটি হয়েছিল সেই ফান্ডটি এখন পর্যন্ত তৈরি করা যায়নি। সেই যে সংকটগুলো রয়েছে, অর্থনৈতিক সংকটগুলো বা তহবিল সংক্রান্ত সংকটগুলো, সেটি সমাধানেও একটি বাস্তবিক এবং কার্যকর প্রেক্ষাপট এবং সেটি আসতে পারে তেমনটি ধারণা করছেন অনেকে এবং সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের জোরালো এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে। রেজা, অনেক ধন্যবাদ আপনাকে। কোনো দলকে নিষিদ্ধ করা রাজনৈতিক দলের কাজ নয়, নির্বাচনের মাধ্যমে জনগণই এই সিদ্ধান্ত নেবে, এমনটাই মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উত্তরাঞ্চল সফরের দ্বিতীয় দিনে সকালে নিজ জেলা ঠাকুরগাঁয়ে তিনি বলেন, শিগগিরই নির্বাচন সংস্কার কমিটির কাছে দলের মতামত তুলে ধরা হবে। উপদেষ্টা নিয়োগের বিষয়ে রাজনৈতিক দলগুলোর পরামর্শ নেবার প্রচলন নেই। নিয়োগের বিষয়টি সম্পূর্ণ প্রধান উপদেষ্টার, তার কাজের সুবিধার্থে যাকে প্রয়োজন তাকে নেবেন। তবে উপদেষ্টারা যেন বিতর্কিত না হয় সেই বিষয়ে সরকারের সতর্ক ভূমিকা রাখা উচিত। আমি মনে করি যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিষয়টা এটা কোনো রাজনৈতিক দলের নয়, এটা জনগণের দায়িত্ব এবং সেই জনগণের দায়িত্ব হয় একটা নির্বাচনের মধ্যে দিয়ে সেটা সিদ্ধান্ত হয়। দে উইল ডিসাইড।
অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত ও বিব্রত করতে একটি ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে জাতীয়তাবাদী ওলামা দলের নতুন কমিটির পরিচিতি সভায় তিনি একথা বলেন। জানান, দেশের মানুষ বুক চিতিয়ে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে, অথচ দেশ আজও ষড়যন্ত্র থেকে মুক্ত হয়নি। প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী ফ্যাসিস্টরা বসে আছে বলেও অভিযোগ করেন তিনি। অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের বিতর্কিত ব্যক্তিদের উপদেষ্টা করা হচ্ছে। এসব কারণে দেশের মানুষ অন্তর্বর্তী সরকারকে প্রত্যাখ্যান করতে পারে, তাই সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বলেন, বিএনপিও সংস্কার চায়, তবে সেটা দেশের মানুষের বিপক্ষে গিয়ে নয়। তাই ফ্যাসিস্টদের যে কোনো ষড়যন্ত্র প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আপনারা যারা মসজিদে ইমামগিরি করতে পারেন নাই, হাতে গড়া বাংলাদেশ তান্ত্রিক দেশের এই সরকারকে অবিচলিত করার জন্য, এই সরকারকে নস্যাৎ করার জন্য, এই সরকারকে বিব্রত করার জন্য সরকারি দলকে অর্থাৎ এই সরকার বিব্রতকর অবস্থায় ফেলে দেওয়ার একটা ষড়যন্ত্র আমরা আভাস পাচ্ছি। এক যুগে প্রায় 17,000 কোটি টাকার লোকসান গুনেছে রেলওয়ে। বছর বছর আয়ের হিসাব থাকলেও ব্যয়ের সঠিক হিসাব নিয়ে মুখ খুলতে চান না কর্মকর্তারা। অভিযোগ, দুর্নীতি আর অনিয়মের মাধ্যমে দেয়া বেসরকারি খাতের 37 ট্রেনের 32টি পরিচালনা করছে সাবেক এক ছাত্রলীগ নেতা। লোকসান কমাতে খাতোয়ারি আয় ব্যয়ের হিসাব নির্দিষ্ট করার উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। অপরদিকে আয় বাড়াতে নতুন খাত সৃষ্টির উদ্যোগ নিয়েছে সংস্থাটি। রিয়াজ রেহানের রিপোর্ট, ছবি তুলেছেন রানা হোসেন। লোকসান আর রেল যেন মুদ্রার এপিঠ ওপিঠ। বিনিয়োগ হয়েছে হাজার হাজার কোটি টাকা, বেড়েছে টিকিটের মূল্য, কিন্তু তারপরও লাভের স্টেশনে ভিড়তে পারেনি জনপ্রিয় এই পরিবহন। লাভের আশায় বেসরকারি ব্যবস্থাপনায় ছেড়ে দেওয়া হয়েছে 37টি ট্রেন, কিন্তু তাতেও গুরুতর অনিয়ম আর স্বজনপ্রীতি। বেসরকারি ট্রেনগুলোর মধ্যে 32টি ট্রেনই পরিচালনা করছেন সাবেক ছাত্রলীগ নেতা সালাউদ্দিন রিপন ও তাঁর স্ত্রী। অভিযোগ আছে, সাবেক রেলমন্ত্রী মজিবুল হক ও নুরুল ইসলাম সুজনের কল্যাণে রেলের সাথে অসম চুক্তি বহাল রাখতে সমর্থ হয়েছেন তারা। ট্রেন চলে বেসরকারি খাতে, অথচ জ্বালানি, মেরামত, রক্ষণাবেক্ষণ সব খরচই বহন করে কর্তৃপক্ষ। শুধু প্রতি ট্রিপে কোচ প্রতি নির্ধারিত টাকা দেবেন ইজারাদাররা। এ বিষয়ে জানতে সালাউদ্দিন রিপনকে ফোন করা হলেও কোনো সাড়া মেলেনি। নানা সমালোচনার পর চলতি সপ্তাহে বেসরকারি খাতে পরিচালিত 24টি ট্রেনের ইজারা ডিসেম্বর থেকে বাতিল করে নতুন দরপত্র আহ্বান করার কথা জানায় রেল মন্ত্রণালয়। এ নিয়ে কথা বললেও রিপনুল্লাহ দম্পতি ও এ খাতের ব্যয়ের হিসাবের ব্যাপারে কথা বলতে রাজি হননি রেল কর্তৃপক্ষ। আসলে লিজকৃত ট্রেনের যে বিষয়টি, ওটি মন্ত্রণালয় থেকে নির্দেশনা পাওয়া গেছে এবং সেটি আবার নতুন করে টেন্ডারের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এবং যেহেতু টেন্ডার কার্যক্রমটা আমাদের জোন থেকে পূর্বাঞ্চল পশ্চিম অঞ্চল থেকে করা হয়, অ্যাকর্ডিংলি আমরা পূর্বাঞ্চল পশ্চিম অঞ্চলকে সেই মন্ত্রণালয় নির্দেশনা পাঠিয়েছি এবং দ্রুততার সঙ্গে তারা কার্যক্রমগুলো করবে। বিগত সরকারের সবশেষ রেল মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে ব্যয়ের হিসাব দিতে না পারায় ক্ষোভ জানান কমিটির সদস্যরা। সেখানে উপস্থাপিত হিসাবে বলা হয় 2018-19 অর্থ বছরে প্রতি কিলোমিটারে যাত্রী প্রতি খরচ হয়েছে 2 টাকা 43 পয়সা আর আয় হয়েছে 62 পয়সা। পণ্য পরিবহনে প্রতি কিলোমিটারে টন প্রতি খরচ হয়েছে প্রায় 9 টাকা। সেই হিসাবে প্রতি বছর প্রায় 1,500 কোটি টাকার লোকসান গুনতে হয়েছে রেলকে। রেলওয়েতে দায়িত্ব পালন করা সাবেক কর্মকর্তা বলছেন, খাতোয়ারি ব্যয়ের কোনো হিসাব না রাখায় লোকসানের সঠিক হিসাব মিলছে না। এই ট্রেনগুলোর পিছনে রেলের ব্যয় কত হয়েছে বা কত হচ্ছে, এইটা কখনোই রেল ক্যালকুলেশন করে না, বা করার মতো ক্যাপাবিলিটি তাদের আদৌ আছে কিনা এটা সন্দেহ আছে। কারণ এই ব্যয়টাকে হিসাব করতে গেলে অনেক কিছু চলে আসবে। সাপোজ গত বছরে যদি আমি ব্যয় দেখাতে যাই, গত বছরে আমার কত ক্রয়, কত পারচেজ, কত কনস্ট্রাকশন, কত মেইনটেনেন্স, অনেক কিছু চলে আসে। তো এগুলো সেগমেন্ট ওয়াইজ এটা করা রেল এখন পর্যন্ত ট্রাই করেনি, বা এখন পর্যন্ত সম্ভব কিনা আই এম ইন ডাউট। রেলকে সহসায় লাভজনক করা কঠিন বলে মনে করেন কর্মকর্তারা। আর বিশেষজ্ঞরা বলছেন, অনিয়ম দুর্নীতি কমাতে না পারলে পরিস্থিতির উন্নতির আশা নেই। লসের পরিমাণ কমিয়ে আনা, লাভের পরিমাণ বাড়াতে গেলে প্রথম যে জিনিসটা রেলকে করতে হবে,
দুর্নীতির ফাঁক ফোকর সব বন্ধ করতে হবে, অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা প্রজেক্টের ক্ষেত্রে, প্রত্যেকটা কেনাকাটার ক্ষেত্রে। সাথে পরিবহনকে বাড়াতে হবে, গুডস ট্রেনকে বাড়াতে হবে। আয় সারা পৃথিবীতে আয় করে কিন্তু মাল পরিবহনে, রেল যাত্রী পরিবহনে নয়। আসলে আমাদের মূল সমস্যা হলো ইঞ্জিন। আমাদের বিশেষ করে মিটার গেজে ইঞ্জিনের একটা বড় ধরনের সমস্যা রয়েছে, যার জন্য আসলে আমরা ওইভাবে আমাদের যে মালবাহী ট্রেনগুলো পরিবহন করতে অনেক সময় পারি না। তারপরেও আমরা চেষ্টা করি ঢাকা চট্টগ্রামে যে কন্টেনার ট্রেনগুলো চলে, তেলবাহী ট্রেনগুলো যেগুলো চলে, এগুলোর প্রায়োরিটি আগে দিয়ে চেষ্টা করা হচ্ছে যাতে কিনা আমাদের যে রাজস্ব আয়টা একটা বৃদ্ধি পর্যায়ে যায়। এসবের পাশাপাশি রেলে যাত্রী সেবার মান আরও বাড়ানোর পরামর্শ দিয়েছেন এই খাদ্য সংশ্লিষ্টরা। কথায় আছে, টাকা দেখলে নাকি কাঠের পুতুল হা করে। আর রেলের ক্ষেত্রে অনেকে মজা করে বলেন, এখানে টাকা ছাড়া নাকি রেল লাইনের যে মরা পাথর সেটিও কথা বলে না। আর তাই এই খাতের বিজ্ঞজনরা বলছেন, যেহেতু এই সরকারের রাজনৈতিক কোনো চাপ নেই, তাই এখন এই সময় অনিয়ম, দুর্নীতি আর লোকসানের ভারে নিমজ্জিত যে রেল, সেটিকে টেনে তোলার। আর লোকসান কমাতে হলে সবার আগে প্রয়োজন ব্যয়ের খাত স্পষ্টকরণ এবং সেটির স্বচ্ছতা নিশ্চিত করা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে রংপুর সহ উত্তরাঞ্চল থেকে 5 জন সদস্য অন্তর্ভুক্তির দাবিতে নগরীর মডার্ন মোড় অবরোধ করেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার মাজহারুল মান্নান। মাজহার, আন্দোলনকারীরা কি দাবি জানাচ্ছেন? অবরোধের কোনো প্রভাব দেখছেন কিনা? কোনো ধরনের ভোগান্তি আছে কি? শাওন, ভোগান্তি তো আছে। যে বিষয়টি তৈরি হয়েছে, যারা এখানকার আন্দোলনকারী তারা যেটি বলছেন যে এই রংপুরে প্রথম এই 16 জুলাই যে শহীদ আবু সাইদের যে রক্তদানের মাধ্যমে যে আন্দোলনটি শুরু হয়েছিল, যেটি সফলতা পেয়েছে 5ই আগস্ট, কিন্তু সেই রংপুর সহ এবং রংপুরের যে উত্তরাঞ্চল থেকে কোনো ধরনের উপদেষ্টা পরিষদে কোনো উপদেষ্টা সংযুক্ত করা হয়নি। আর সে কারণেই কিন্তু তারা এই মডার্ন মোড়ে অবরোধ করছে। এবং এই মডার্ন মোড়ে অবরোধের কারণে যে পরিস্থিতিটি তৈরি হয়েছে সেটি হচ্ছে যে রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাটের সাথে এই মুহূর্তে বন্ধ আছে। ঢাকার যে সড়ক যোগাযোগ সেটি বন্ধ আছে। দুই পাশে আমরা দেখেছি যে অসংখ্য যে যানবাহন আটকা পড়ে গেছে এবং যারা যাত্রী তারা হেঁটে এই জায়গাটি পার হয়ে আবার মডার্ন মোড়ে যাওয়ার চেষ্টা করছে। তাদের এক দফা দাবি, সেটি হচ্ছে যে যদি এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত না সফল হবে ততক্ষণ অবধি তারা এই আন্দোলনটি চালিয়ে যাবেন। আমি আপনার কাছে জানতে চাই, এই কর্মসূচি কতক্ষণ চলবে? আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মানা হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। আমাদের একটাই দাবি যে আমাদের রংপুরে আজকের মধ্যেই আমরা এখানে থাকা অবস্থায় উপদেষ্টার নাম ঘোষণা করতে হবে। এই আন্দোলনকারীদের একজন বলছিলেন যে তারা যেটি চাইছেন যে যতক্ষণ অবধি না আন্দোলনকারীদের দাবি, যতক্ষণ অবধি না একজন উপদেষ্টা নাম ঘোষণা করা হবে ততক্ষণ পর্যন্ত এই ব্লকেট কর্মসূচি তারা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এবং এরই মধ্যে কিন্তু ব্যাপক জনদুর্ভোগ তৈরি হয়েছে দুই পাশেই। শাওন, মাজহার, ধন্যবাদ আপনাকে। আজারবাইজানে COP29 জলবায়ু সম্মেলনে বক্তব্য রাখছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। Building social businesses only and zero unemployment by turning themselves into entrepreneurs. Each person will grow up as a 3-0 person and will remain a 3-0 person all his or her life. That will create the new civilization. It can be done. All we need to do is to accept a new lifestyle consistent with the safety of the planet and all who live on it. Today's generation of youth will do the rest. They love their planet. I hope you'll join me in this dream. If we all dream together, it will happen. Thank you very much. Thank you, Your Excellency. It is my pleasure to welcome His Excellency, Mr. Irakli Kobakidze, Prime Minister of Georgia. Your Excellency, you have the floor. Dear Mr. President, Excellencies, ladies and gentlemen, it's my honor to address you on behalf of Georgia. At the outset, I would like to express my heartfelt gratitude to His Excellency, Mr. Ilham Aliyev, President of the Republic of Azerbaijan. Zero wealth concentration through building social businesses only
and zero unemployment by turning themselves into entrepreneurs. Each person will grow up as a 3-0 person and will remain a 3-0 person all his or her life. That will create the new civilization. It can be done. All we need to do is to accept a new lifestyle. আমরা এতক্ষণ জলবায়ু সম্মেলনে শুনছিলাম প্রধান উপদেষ্টার বক্তব্য। আপিল বিভাগে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে রিভিউ শুনানির আগে হাইকোর্টে পঞ্চদশ সংশোধনীর বৈধতা শুনানিতে বাধা নেই বলে উচ্চ আদালতকে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে জারি করা রুলের উপর পঞ্চম দিনের মতো শুনানি চলছে। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে আজ শুনানি শুরুতেই তিনি কথা বলেন। এর আগে রোববারের শুনানিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত বিচারাধীন ত্রয়োদশ সংশোধনীর রিভিউ বিষয়ে আপিল বিভাগে নিষ্পত্তির আগে হাইকোর্টে বিষয়টির শুনানি বা নিষ্পত্তি হতে পারে কিনা সে নিয়ে প্রশ্ন ওঠে। বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। ব্যারিস্টার এম কায়ুম জনস্বার্থে এই রিট দায়ের করেন। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনটির উপর শুনানি হবে। এর আগে গত 6 নভেম্বর বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের এক আইনজীবী। নোটিশে অবিলম্বে অন্যায্য ও একতরফা চুক্তি পুনর্বিবেচনা অথবা পুরোটাই বাতিল চাওয়া হয়েছে। 3 দিনের মধ্যে আদানি এই চুক্তি পুনর্বিবেচনার কার্যক্রম শুরু না করলে হাইকোর্টে রিট করার কথা জানান সংশ্লিষ্ট আইনজীবী। নোটিশের সময় পেরিয়ে যাওয়ায় এই রিট আবেদনটি করা হয়েছে। অবৈধ মাদক ব্যবসায়ীদের ধরতে যৌথ অভিযান পরিচালনা করছে বাহিনী। জনভোগান্তি কমাতে রাস্তা সড়ক থেকে বিক্ষোভ সমাবেশ নিয়ন্ত্রণেও কাজ করছে তারা। সকালে ঢাকা সেনানিবাসে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে ব্রিফিংয়ে কর্নেল ইন্তেখাব হায়দার খান জানান, অন্তর্বর্তী সরকার যেন সুষ্ঠু পরিবেশে কাজ করতে পারে সেই বিষয়ে সহায়তা করছে সেনাবাহিনী। এই অভিযানে এখন পর্যন্ত প্রায় 700 জন মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি। এছাড়া শিল্পাঞ্চলের নিরাপত্তায় কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। পার্বত্য চট্টগ্রামের শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে। জানান, আন্দোলনে আহতদের 3295 জনকে বিভিন্ন সিএমএইচে চিকিৎসা দিচ্ছে সেনাবাহিনী। ট্রাফিক নিয়ন্ত্রণে সরকার যদি সহায়তা চায় সেনাবাহিনী তাহলে কাজ করবে বলেও জানান তিনি। বিচার বহির্ভূত হত্যা যাতে না ঘটে সেই বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে সেনাবাহিনী। আপনারা সবাই জানেন যে দেশের আইন শৃঙ্খলা যৌথ অভিযানে এ পর্যন্ত 700 জনেরও অধিক মাদক ব্যবসায়ী অথবা মাদকের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং বিপুল পরিমাণে ইয়াবা, ফেন্সিডিল, মদ, গাঁজাসহ অন্যান্য অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা, দেশের জনগণের জানমাল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ ও স্থাপনার নিরাপত্তা প্রদান সহ সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রাজধানীর উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামকে 5 দিনের রিমান্ড দিলেন সিএমএম কোর্ট। একই মামলায় অ্যাডভোকেট মমতাজ উদ্দিন আহমেদ মেহেদির 3 দিনের রিমান্ড মঞ্জুর হয়। বুধবার সকালে রিমান্ড শুনানিতে এই আদেশ দেওয়া হয়। এছাড়া উত্তরার পৃথক থানায় আরও 2টি হত্যা মামলায় মেয়র আতিককে গ্রেপ্তার দেখানো হয়েছে। উত্তরা পশ্চিম থানার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক অতিরিক্ত সচিব আমজাদ হোসেন খানের 3 দিনের রিমান্ড দেওয়া হয়। তার ছেলে সৈকতকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। একই থানায় একটি হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদকেও 3 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। মোহাম্মদপুর থানার পৃথক 3টি হত্যা মামলায় সাবেক এমপি সাদেক খান এবং সাবেক কাউন্সিলর সলিমুল্লাহ সলুকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঢাকা উত্তরের সাবেক অবৈধ মেয়র আতিকুল ইসলাম বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পরে তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। অধ্যক্ষ আব্দুস শহীদ তাকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে তার বিরুদ্ধে এবং তাকে তদন্তকারী কর্মকর্তা হেফাজতে প্রদান করেন। এই মামলাগুলি যে সম্পৃক্ত করা হচ্ছে যা মানবাধিকারের প্রশ্ন লঙ্ঘন এবং সংবিধানের লঙ্ঘন। উনার কিডনির সব বিভিন্ন সমস্যা আছে, এই কারণে বলছি উনাকে জেলা হাজতে জিজ্ঞাসাবাদ করার জন্য। আদালত সন্তুষ্ট হয়ে উনাকে 3 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।
রাজধানীর চকবাজারে পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর বিশেষ অভিযান শেষ হয়েছে। এই বিষয়ে আরো জানবো, এখন যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। সবুজ, অভিযানে কি কি উদ্ধার হলো, বিস্তারিত কি তথ্য রয়েছে জানতে চাই আপনার কাছ থেকে। শাওন, মূলত আজকে বড় ধরনের একটি অভিযান করার কথা ছিল এবং এইখানে চকবাজারের, বিশেষ করে পুরান ঢাকার চকবাজার, হাজারীবাগ, লালবাগ, কামালবাগ সহ আশেপাশের যে এলাকাগুলোতে রয়েছে সেই এলাকাগুলোতে প্রায় কয়েক শতাধিক পলিথিন তৈরির কারখানা রয়েছে এবং এই কারখানাগুলোতে আজকে সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত এই অভিযানটি হওয়ার কথা ছিল এবং সেই হিসাবে পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে সেনাবাহিনীর 4 প্লাটুন সেনাবাহিনী এবং পুলিশ, র্যাবের সদস্যরা ছিলেন এবং প্রায় 2 গাড়ি 2 ট্রাক শ্রমিক এই অভিযানে এসেছিলেন। তারা বলছিলেন যে যতগুলো কারখানা আছে, যতগুলো বন্ধ করা সম্ভব প্রত্যেকটিতে আজকে বন্ধ করে সেই মালামাল জব্দ করা হবে। কিন্তু যেটি দেখা গেছে যে কামালবাগের একটি কারখানায় অভিযানের পরেই আসলে এই যে আজকের যে অভিযানটি সেটি আজকের মতো সমাপ্ত করা হয়, কারণ প্রথম যে কারখানাটিতে অভিযান করা হয়েছিল সেটি অভিযানের আগেই সেটির যে মালিক তিনি পালিয়ে যান, তাকে সেখানে শ্রমিকদের কাউকেই পাওয়া যায়নি। সেটি তালা ভেঙে দেখা যায় যে প্রায় অর্ধ শতাধিক বস্তা কাঁচামাল, যেগুলো দিয়ে আসলে পলিথিন তৈরি করা হয়, বিদেশ থেকে আমদানি করা এই কাঁচামালগুলো রয়েছে এবং আরও প্রায় অর্ধ শতাধিক বস্তার মতো যেগুলো পলিথিন উৎপাদন করা হয়েছে এই পলিথিনগুলো জব্দ করা হয়েছে। এই অভিযানটি চলাকালীন সময়ে আশেপাশের যে, আপনি নিশ্চয়ই জানেন, চকবাজার একেবারে খুবই সংকীর্ণ একটি জায়গা, ছোট ছোট গলির ভেতরে এই কারখানাগুলো রয়েছে এবং এই গলির আশেপাশেই কিন্তু এই কারখানার শ্রমিকরা থাকেন। হঠাৎ অভিযান চলাকালীন সময়ে শ্রমিকরা আসলে বিক্ষুব্ধ হয়ে ওঠেন, তারা স্লোগান দিতে থাকেন, ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান যে তাদের জন্য বিকল্প কোনো ব্যবস্থা তৈরি না করে বা বিকল্প কোনো ব্যবস্থা, পলিথিনের বিকল্প কোনো কিছু তৈরি না করে এই ধরনের অভিযানে তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। এরপরে এক পর্যায়ে আসলে যে অভিযানিক দলটি ছিল পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে সেটি সেখান থেকে বের হয়ে লালবাগের দিকে আরেকটি কারখানায় যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানেও হঠাৎ তারা কোনো কিছু না বলে আজকের মতো এই যে অভিযানটি সেই অভিযানটি সমাপ্ত করেন এবং পরবর্তীতে এই অভিযান হবে কিনা সেটিও আসলে তারা নিশ্চিত করে বলেননি। শাও, অনেক ধন্যবাদ আপনাকে সবুজ। রপ্তানি আয়, রেমিটেন্স বা বিনিয়োগ বাংলাদেশের অর্থনীতিতে নানা ক্ষেত্রে শক্ত অবস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। তাই দেশটিতে ক্ষমতার পালা বদলের পরই শুরু হয় হিসাব নিকাশ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বড় জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। প্রশ্ন হচ্ছে, দুদেশের বাণিজ্য এবং বিনিয়োগের ক্ষেত্রে কি কি পরিবর্তন আসবে? বিশ্লেষকরা বলছেন, নির্বাচনী প্রচারণায় অভিবাসন নীতি এবং রেমিটেন্স আয় নিয়ে দেয়া ট্রাম্পের ঘোষণার বাস্তবায়ন হলে চাপে পড়বে বাংলাদেশ। তবে রপ্তানিতে নতুনভাবে শুল্ক বসানোর শঙ্কা নেই। অবস্থান ধরে রাখতে নিশ্চিত করতে হবে ব্যবসার উন্নত পরিবেশ। তৈরি পোশাকে ভর করে দাঁড়িয়ে আছে দেশের রপ্তানি বাণিজ্য। একক দেশ হিসেবে বাংলাদেশি পণ্যের সবচেয়ে বড় রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র। আবার প্রবাসী আয় বা রেমিটেন্স আহরণের দিক থেকেও এখন শীর্ষস্থানীয় দেশ যুক্তরাষ্ট্র। বলাই যায়, বাণিজ্য এবং বিনিয়োগের দিক থেকে নতুন উচ্চতায় এখন বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক। মার্কিন নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সরকার পরিবর্তনের সঙ্গে নীতির ক্ষেত্রে কি কোনো পরিবর্তন আসবে? তাদের যে জ্বালানি, যেটা এলএনজি ভিত্তিক রপ্তানি, সেটির একটি চাপ আমাদের এখানে বাড়তে পারে। ব্যবসা বাণিজ্যের দিক থেকে আমার কাছে মনে হয় যে আমেরিকান পেট্রোলিয়াম বা জ্বালানির আমদানি বৃদ্ধির একটা প্রেশার আগামী দিনগুলোতে বাড়বে। বাংলাদেশের মোট রপ্তানি আয়ের 20 থেকে 22% আসে যুক্তরাষ্ট্র থেকে। জানুয়ারি থেকে সেপ্টেম্বর এই 9 মাসে দেশটি থেকে রপ্তানি আয়ের পরিমাণ প্রায় $550 কোটি। যুক্তরাষ্ট্রে রপ্তানির ক্ষেত্রে 16% শুল্ক দেয় বাংলাদেশ। প্রশ্ন হচ্ছে, ট্রাম্প প্রশাসন কি শুল্ক ব্যবস্থাপনায় হাত দেবে? আমাদের যে পণ্যগুলো আছে সেখানে নতুন করে আর বাড়তি কোনো শুল্ক আরোপের আশঙ্কা আছে বলে মনে হয় না। ফলে আমরা যে এমএফএন রেটে অর্থাৎ শুল্ক দিয়ে যে ঢুকছি, এটি হয়তো আগামী দিনগুলোতে আমাদের রপ্তানির ক্ষেত্রে হয়তো এটি অব্যাহত থাকবে। বাংলাদেশের রেমিটেন্স আয়ের শীর্ষ উৎস এখন যুক্তরাষ্ট্র। চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে মোট রেমিটেন্স আয়ের 16% এসেছে দেশটি থেকে। অভিবাসন নীতি নিয়েও পিছু ছাড়ছে না দুশ্চিন্তা, কারণ নির্বাচনী ভাষণে এ বিষয়ে কঠোর বার্তা দেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী রয়েছেন
তাদের উপরে এটা একটা চাপ ঘটতে পারে। ট্রাম্প প্রশাসনের ক্ষেত্রে এটা যদি খুব বড়ভাবে আসে, মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন করে যাবার ক্ষেত্রে যারা যান বাংলাদেশ থেকে খুব কমই আসলে স্কিল ভিসায় বা প্রফেশনাল ভিসাতে খুব কমই যাওয়া হয়। সেই সমস্ত জায়গাগুলিতে মানে রেস্ট্রিকশন বাড়বে। ওভারঅলই হয়তো বৈশ্বিক জায়গা থেকেই নিজ দেশে ফেরত পাঠানোর একটা উদ্যোগ শুরু হতে পারে। বৈশ্বিক বাণিজ্যের নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই। আমাদের তো একটা কমিটমেন্ট থাকে যে আমরা বলেছি যে আমরা ডিসেম্বরের মধ্যে কিংবা নভেম্বরের মধ্যে আমরা কিছু শিপমেন্ট করব। এখন এর মধ্যে যদি দেখা যায় যে আমরা কাজ করতে পারছি না, তখন কিন্তু আসলে ওই প্রোডাকশন শিডিউলটা ঠিক রাখা সম্ভব হয় না। যদি গ্যাস সাপ্লাই না থাকে তাহলে তো আসলে কিংবা বিদ্যুৎ সরবরাহ যদি না থাকে তাহলে তো আমরা আসলে অপারেট করতে পারবো না। দুই দেশের মধ্যে বাণিজ্য প্রসারে এখন রয়েছে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট, তবে বাণিজ্য চুক্তির ক্ষেত্রে গুরুত্ব দেওয়া প্রয়োজন। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। রূপগঞ্জে এক যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে পূর্বাচলে কাঞ্চন সেতু সংলগ্ন এলাকায় লেকের পাড়ে পলিথিনে মোড়ানো অবস্থায় পাওয়া যায় মরদেহটি। থানার অফিসার ইনচার্জ লিয়াকত হোসেন জানান, দুর্গন্ধযুক্ত রক্তাক্ত বস্তু দেখে পুলিশে খবর দেয় পথচারীরা। ঘটনাস্থলে গিয়ে পলিথিনের ব্যাগ থেকে মরদেহের 7টি খণ্ড উদ্ধার করা হয়। তবে দেহের কয়েকটি অংশ এখনও পাওয়া যায়নি বলে জানায় পুলিশ। সেগুলো উদ্ধারে তল্লাশি অব্যাহত রয়েছে। ধারণা করা হচ্ছে অন্তত 24 ঘন্টা আগে ওই যুবককে হত্যা করা হয়েছে। পরিচয় এখনও শনাক্ত হয়নি। দুপুরের বাংলাদেশের প্রথম ঘণ্টা থেকে আমি শাওন দত্ত বিদায় নিচ্ছি। পরের ঘণ্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী নাবিলা সোহার। আমাদের সাথে থাকুন।